আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওয়াটস অফ সাকসেসের আজকের পর্বে আমাদের অতিথি হয়েছেন এমন একজন মানুষ যাকে জীবনযোদ্ধা বলা যায়, জীবনযুদ্ধের এক সাহসী যোদ্ধা, যিনি ক্যান্সারের মতো মারণ ব্যাধি নিয়েও তার জীবনযাত্রা যাপন করেছেন। শুধু নয়, ক্যানাডার মতো জায়গায় তিনি কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, সাইক্লিং ভ্রমণ করেছেন এবং পেশার প্রয়োজনে যে কোনো সেমিনার সিম্পোজিয়ামে যিনি স্বাচ্ছন্দ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে এখন ক্যান্সার গবেষণায় নিয়োজিত করেছেন তার মেধা, শ্রম এবং প্রচেষ্টাকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা তার কথা শুনব এবং তার কাছ থেকে আমরা জীবনের সেই অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করব যে প্রতিকূলতার মুখেও কিভাবে সাহস নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে এবং প্রতিকূলতাকে জয় করার অদম্য মনোবল নিয়ে এগিয়ে যেতে হয়। ডক্টর কে.এম. তাহসিন হাসান রাহিত 2009 সালে ঢাকার বিএসএফ শাহীন কলেজ থেকে মাধ্যমিক এবং 2011 সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 2012 সালে ভর্তি হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। সেখান থেকে 2016 সালে স্নাতকে সিজিপিএ 3.83 অর্জনের জন্য লাভ করেন ম্যাগনা কাম লাউডে এবং 2017 সালে স্নাতকোত্তরে সিজিপিএ 3.90 অর্জনের জন্য লাভ করেন সুম্মা কাম লাউডে ও ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল। এরপর 2018 সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন সায়েন্টিফিক অফিসার হিসেবে। সে বছরই তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে পাড়ি জমান কানাডায় প্রাতিষ্ঠানিক শিক্ষাবৃত্তি নিয়ে। ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে শুরু করেন মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর রেয়ার ডিজিজ জেনোমিক্স বিষয়ে গবেষণা চলাকালীন 2021 সালে রাহিতের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সারের 4th স্টেজ অবস্থাতেও চালিয়ে যান গবেষণা, কৃতিত্বের সাথে অর্জন করেন পিএইচডি ডিগ্রি। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ ক্যালগারির অনকোলজি ডিপার্টমেন্টে পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি লাভ করেছেন আলবার্টা ইনোভেটস পোস্ট ডক্টরাল ফেলোশিপ এবং সাবোনো সিএসএম ফিলিপস স্কলার অ্যাওয়ার্ড। তাহসিন হাসান রাহিত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি? জি শুকর, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার গল্পটা আসলে আমরা দর্শকদের আজকে শোনাতে চাই, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এই গল্পটা দর্শকদের জন্য খুব একটা উৎসাহ এবং অনুপ্রেরণার উৎস হতে পারে। তো আপনি যদি আপনার এখনকার শারীরিক অবস্থাটা একটু বলেন এবং তারপরে যদি বলেন যে শুরুটা কিভাবে হয়েছিল। আসলে এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শারীরিকভাবে। আমি যদি বলতে চাই বা আমি আমার সব কিছু করার, দৈনন্দিন জীবনে সব কিছু করতে পারার সামর্থ্যের দিক থেকে আমি যদি বলি, খুব আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এবং যদিও আমার যখন ডায়াগনোসিস হয়, আমার যখন ধরা পড়ে জিনিসটা, তখন বেশ স্বাভাবিক এইসের মধ্যে ছিলাম। তো আমার ডায়াগনোসিস যখন হয় 2021 সালের ডিসেম্বরে, তো আমি এমন অবস্থায় হসপিটালে যাই যখন এতটা কাশি হচ্ছিল, কাশির কারণে কথা বলতে পারছিলাম না, আমার হাঁটুর ব্যথার কারণে হাঁটতে পারছিলাম না। তো আমি যদি বলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন তো কথা বলতে পারছি। জি শুকর, আলহামদুলিল্লাহ। এবং শুধু তাই না, তো আপনার ওই সময় আপনি কানাডাতে ছিলেন এবং আপনি পিএইচডি শুরু করার আমি পিএইচডি শুরু করি 2018 সালে। তো আমার 2021 ডিসেম্বরে আমার, তো মোটামুটি মাঝামাঝি সময়, খুব ব্যস্ত একটা সময়ের মধ্যে। তো আমি জাস্ট 1 বছর আগে আমার ক্যান্ডিডেসি পাস করেছিলাম। তো তারপরে এটা, তো তারপরে যখন ডায়াগনোসিস হলো এবং তারপরে যে সেই প্রথম সময়ের যে চ্যালেঞ্জটা, এটাকে কিভাবে ওভারকাম করলাম, এটা যদি একটু গল্পটা বলেন। আমার বেশ অনেক দিন ধরে কাশি হচ্ছিল ওই সময়টার দিকে। তো 2021 স্বাভাবিকভাবেই করোনা পরবর্তী সময়, তখনও রেস্ট্রিকশন লিফট
রেটের দিক থেকে এই করে কানাডা কিন্তু অনেক পরে গিয়ে তখনও ওখানে অনেক ধরনের রেস্ট্রিকশন, যে এখানে যাওয়া যাবে না, এবং ক্লিনিকে গেলেও অনেক মানে যদি এরকম কাশির সিমটম হয় তুমি তো আসতেই পারবে না ক্লিনিকে, হয়তো রিমোটলি কিছু দেখা যাবে। তারপরেও হচ্ছে যেহেতু পারসিস্টেন্ট কফ ছিল, তো 15 দিনের বেশি হয়ে যাচ্ছিল, তো বেশ কিছু ক্লিনিকে গেলাম, এই করলাম, একবার যাচ্ছি কিছু মেডিকেশন দিচ্ছে, এইটা ওটা না, বিভিন্ন ধরনের স্পেশালিস্টের কাছে যাওয়া হয়েছে ওই 6 মাসের যে ডিউরেশনটা ছিল, কিন্তু ওটা শুধু বাড়ছি কাশি। সো মেইন সিমটমটা ছিল ওই সময় কাশিটা। তো কাশি হচ্ছে, তো এরপরে ডাক্তারের কাছে যাচ্ছি অক্টোবরের দিকে, 2021 অক্টোবরের দিকে একবার এমার্জেন্সি ইয়ারেও গিয়েছি কাশির কারণে, যে প্রচণ্ড হচ্ছে এখন। তো ওই সময়ও ওখানে ইয়ারে যাওয়ার পরে তারা এক্স-রে করলো বা ই করলো, দেখলো, বাট ওই সময়ও কিছু না। এরপরে আবার যখন ডিসেম্বরে হলো, তো ডিসেম্বরে হচ্ছে কাশির সাথে আবার ব্লাড আসতে শুরু করলো। তো ওই সময় হচ্ছে তারা এক্স-রে করলো, এক্স-রে পরে আবার সিটি স্ক্যানও করলো, তখন গিয়ে হচ্ছে এমার্জেন্সিতে, তখন ইমিডিয়েটলি অ্যাডমিট করে প্রায় 2 সপ্তাহের মতো ওখানে অ্যাডমিটেড ছিলাম। তারপরে ডায়াগনোসিস হওয়ার পরে তো আরও ক্যান্সারের যে ডায়াগনোসিস হওয়ার পরে যেটা প্রসিডিউর, যে আচ্ছা ধারণা করা হলো যে ক্যান্সার, তো এরপরে হচ্ছে এটার কনফার্মেশনের জন্য আরও কিছু সাবসিকুয়েন্ট টেস্ট করা হয়, যেটা করতে করতে 2 থেকে 3 সপ্তাহ 1 মাসের মতো লেগে যেতে পারে। আর তখন হচ্ছে ক্রিসমাসের সময় ছিল, তো এটা 1.5-2 সপ্তাহের একটা বন্ধ ছিল, যখন কোনো কিছু খোলা ছিল না। তো বাসায় আসার পরেও আছি। তারপরে হচ্ছে ওই সময়টাতে ওই সবাই হচ্ছে দেশে চলে গিয়েছে বা সো ক্রিসমাসের ওই বন্ধটায় যে সবাই ছিল, কিন্তু আমি থাকতাম একটা শেয়ার্ড হাউজিংয়ে। সো অন্যান্য বাংলাদেশি বেশ 2-3 জন বড় ভাই ছিলেন, তো তারা আসলে খুবই সাপোর্টিভ ছিলেন, এবং তারা আসলে মানে ওই সময় ইমিডিয়েট ইসের পরে অনেক সাপোর্ট দিয়েছেন। তো এর পরবর্তীতে ওই সময়ই আমি আবার আব্বু আম্মুর প্রসেসিংটা স্টার্ট করে দিই, কারণ ওই সময়টা ছিল খুবই আনসার্টেন, কি হবে আমার ট্রিটমেন্ট প্রসেস, কী হবে। আমার তো পারসিস্টেন্ট কফ, ব্লাড আসছে, ক্যান্সার ডায়াগনোসিস। সো এর পরের স্টেপটা কি হবে সেটাও ডাক্তাররাও জানেন না, আমি তো আরও জানি না যে এরপর স্টেপগুলো কিভাবে কি হবে। সেই সময় আপনার মানে ফাংশনাল অবস্থাটা কি, মানে আপনি ফাংশনাল অবস্থা আছেন? সক্ষম আমি, হ্যাঁ তখন সক্ষম বলতে আমি উঠে সব কিছু এই হয়, যেহেতু পায়ে ব্যথা। কাজ ডিসেম্বর জানুয়ারিতে ওইভাবে করিনি, কারণ মূল ফোকাসটা হচ্ছে এই প্রসেসিংগুলো করতে, ডাক্তারের কাছে যেতে আসতে হয়েছে। তো এরপরে যখন মেডিসিন শুরু হলো, এরপরে আস্তে আস্তে প্লাস যখন আমার মূল আরেকটা হচ্ছে চলাফেরার ক্ষেত্রে, যেহেতু পায়ে ব্যথা ছিল, স্বাভাবিকভাবে হাঁটা চলা। আরও একটা ইন্টারেস্টিং হচ্ছে, আমার ওই বছরই একটা স্কলারশিপেরও অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল, সেটা হচ্ছে জানুয়ারিতেই। তো ওইটাও করতে হয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে এরকম বাসায় থেকেই কাজগুলো করেছি। আর তখনও হচ্ছে আমাদের ল্যাবেও ওয়ার্ক ফ্রম হোম ছিল, বাস জাস্ট সপ্তাহে নির্দিষ্ট দিনের বাই রোটেশন সবাই আসতো, ল্যাবে যেত। তো ওই করোনার কারণে যেহেতু করোনার একদম পরপরই এখনও সব ওই যেটা বললাম যে রেস্ট্রিকশনগুলো তখনও লিফট হয়নি। ওই সময় হচ্ছে আব্বু আম্মুর প্রসেসিংগুলো করার চেষ্টা করেছি, আচ্ছা কোথায় কি হবে, কিভাবে কি আসা। তারপরে আমি যেখানে ছিলাম সেখান থেকে মুভ আউট করে নতুন একটা জায়গা নেওয়া, যেহেতু মানে ওইভাবে। সো ওই জিনিসগুলো মোটামুটি নিজে থেকেই করতে হয়েছে বা করেছি। তো
বাসা দেখা থেকে শুরু করে জিনিসগুলোকে ট্রান্সফার মানে শিফট করা, মুভ করা, নতুন বাসাটাকে গুছানো, আব্বু যেহেতু আসছেন তো কারণ ওটা ছিল হচ্ছে আব্বুর প্রথম কানাডায় আসা, তো স্বাভাবিকভাবে ওটা একটু তো ভালো করে। তো মানে আসলে এই সময়টাতে আপনার মনের অবস্থাটা কি ছিল বা কেমন ছিল, বা মানে আপনি আসলে মানে যদিও মানে এখন এই স্মৃতিচারণাটা আপনার জন্য হয়তো খুব সহজ না, কারণ সব কিছু তো একা করতে হচ্ছে। সারপ্রাইজিংলি আলহামদুলিল্লাহ ইট ওয়াজ নট ভেরি ডিসরাপটিভ, বা এটা খুব বেশি, এটা একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জটা যে হাই কি হবে বা মানে আচ্ছা এটা হাল ছেড়ে দেয়া, ওরকম হোপলেস হয়ে যাওয়া, ওরকম আলহামদুলিল্লাহ এটা এরকম বিষয়টা ছিল না। সেটা কেন আপনি পরে নিজেকে প্রশ্ন করেছেন যে আপনি এতটা ভেঙে পড়েননি কেন, বা কেন মুভ অন করার বিষয়টা? আমার মধ্যে সবসময় এটা ছিল, এটা সবসময় বলাটা ভুল হবে আসলে। আমি তো বেশ আগে থেকে ফাউন্ডেশনের সাথে আছি, বা তো একটা পজিটিভিটি বা একটা চেতনার ভিতরে যখন আমরা থাকি তখন কিন্তু এটা ডিফারেন্সিয়েট করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে, যে আচ্ছা এটার তখন ওইটাকেই নর্মাল মনে হয় বা ওইটাকেই নর্মালি মনে হয়। তো এই ধরনের ইভেন্ট আসলে আমার কাছে মনে হয় যে একটা অপরচুনিটি দেয়, যে ব্লেসিংয়ের মধ্যে থাকা ভার্সেস না থাকার মধ্যে। তো আমার কাছে আমি আরেকটা এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যখন আমার ডায়াগনোসিস হয়, তো আমি যেহেতু আব্বুকে একটু এক্সপেডিটলি নিয়ে আসতে চাচ্ছি, একটু দ্রুততার সাথে নিয়ে আসতে চাচ্ছি, তো আমি বেশ কিছু ইউনিভার্সিটির বেশ কিছু উইংয়ের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি টু গেট সাম হেল্প রিগার্ডিং ইমিগ্রেশন। আচ্ছা, কারণ যেহেতু ওই সময় ইমিগ্রেশন দেখাচ্ছে 3-4 মাস 6 মাস ওয়েট টাইম, করোনার পরবর্তীতে সবার একটা স্ক্রিনিংয়ের বিষয় আছে এইসব। সো ওই জিনিসটা এক্সপেডিট করার জন্য হচ্ছে আমি কিছু তো এর মধ্যে একটা উইং ছিল হচ্ছে মেন্টাল হেলথ সাপোর্টের। তো ওইখানে করার এটাই কারণ যে আচ্ছা তারা কোনোভাবে হেল্প করতে পারে কিনা যেন আব্বু আসতে পারে এই এই সিনারিওতে। মানে আপনি এটা স্ট্র্যাটেজিক কারণে করছেন? হ্যাঁ। তো তাদেরকে যখন আমি বললাম যে আমার হচ্ছে সিচুয়েশনটা এই, তো আমি একটু অকওয়ার্ড হয়ে গেলাম যে তারা যেভাবে ভেঙে পড়েছে, যে তারা ভেঙে পড়েছে যে আমার সিচুয়েশন শুনে। তো এর পরবর্তীতে আমার আসলে আর এরপরে যোগাযোগ করার সময় সুযোগ কিছু হয়নি তাদের সাথে। তো আমি বিভিন্ন ক্যান্সার ফাউন্ডেশন, বিভিন্ন ধরনের ক্যান্সার অর্গানাইজেশনের সাথেও যুক্ত হয়েছি, এবং যুক্ত হওয়ার মেইন কারণ কীভাবে আমি আমার যে যতটুকু যা নলেজ করেছি সেটা দিয়ে হেল্প করতে পারি। তো ওখানে অনেক পেশেন্ট যারা আছে, যারা কেয়ার গিভার্স আছে, তাদের সাথে ইন্টারাকশন হয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই আমার যে বেড়ে ওঠা, আমার যে সবসময় যে আমি বিভিন্ন মানে স্ট্রেংথগুলো ওই আস্তে আস্তে হয়, এটা সাডেনলি এরকম কিছু না, আমি এরকমই ছিলাম মানে হয়ে গেল। তো ইটস আমার কাছে যেটা মনে হয় ইট ওয়াজ আ কন্টিনিউয়াস প্রসেস, মানে যেভাবে একটা মানে কনসিস্টেন্ট গ্রুমিং এর মধ্য দিয়ে। আচ্ছা, তাহলে যে প্রসঙ্গটা আমি হয়তো আর একটু পরে আনতাম, আমি এখনই তাহলে একটু আপনার কাছ থেকে জানি যে আপনি মেডিটেশনের সাথে পরিচয় হলো কবে, কোন বয়সে? আমি তখন ক্লাস 6-এর স্টুডেন্ট, 2004-এ। যে কিভাবে হলো? আমার বেশ কিছুদিন ধরে হচ্ছে বেশ অনেক বছর ধরে হচ্ছে মাইগ্রেনের প্রবলেম ছিল, এবং আব্বু আম্মু বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন, হচ্ছে নিউরোলজিস্ট, এই সেই চোখের ডাক্তার তো চশমা দিয়েছিলেন। তো ওই সময় চশমাও ইউজ করতাম,
অনেক মাস হয়ে গিয়েছিল ওই সময় ক্লাস 6-এ। তো যখন ওই অবস্থায় স্টিল হচ্ছিল এবং আমার প্রোগ্রেশনটা এরকম ছিল, আগে হচ্ছে প্রথম মাসে একবার দুবার হতো, পরবর্তীতে দেখা গেলো সপ্তাহে একবার দুইবার ফ্রিকোয়েন্সিটা বাড়ছে এবং শেষে গিয়ে এমন পর্যায়ে যে একদিন হয় মানে অল্টারনেটিভ ডেতে করে হচ্ছে এবং এত বেশি যে আমি যে পড়ছি এটা খুব মানে ওটাও ডিসরাপ্টিভ হয়ে যাচ্ছিল। তো এরপরে আমি হচ্ছে মিরপুর ক্যাডেট কোচিংয়ে কোচিং করতাম। তো ওই সময় এক আন্টির সাথে আম্মুর পরিচয় হয় আমার। আচ্ছা। তা আম্মুর পরিচয় হওয়ার পরে ওই আন্টি প্রোমাস্টার ছিলেন, এখনও যোগাযোগ আছে। তিনি হচ্ছে প্রথম আম্মুকে মোটিভেট করেন যে কোর্সটা করার ব্যাপারে, এই ধরনের কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা এরকম মেডিটেশন কোর্স আছে। তো আম্মু প্রথমেই নিজে না করে পরের ব্যাচে আমাকে হচ্ছে পাঠিয়ে দেন, আমাকে এবং আমার খালা আমার সাথে করেন, আমরা দুইজন হচ্ছে করি ক্লাস 6-এ তখন। তো ওটাই ছিল ফার্স্ট এবং কোর্সের দিনই আমি প্রথম মেডিটেশনের কিভাবে করতে হয় ওটাই ফার্স্ট। তো আম্মু জাস্ট আমাকে বলছিলেন ক্লাস ঠিক মতো করে করতে হবে, কি বলে শুনিস। তারপর মানে কোর্স করার পরে মাইগ্রেনের কি হলো? কোর্স করার পরে আলহামদুলিল্লাহ কোর্সের পর থেকে চশমা তো আর প্রয়োজন হচ্ছে না এবং মাইগ্রেনেরও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। কিন্তু মানে অত ছোট বয়সে কোর্সটাকে আপনি কিভাবে মানে পেয়েছিলেন বা বুঝেছিলেন কতটা? আমার কাছে আসলে আমার ছোট সময়ের যেসব স্মৃতি, আমার কাছে যেটা প্রমিনেন্ট একটা স্মৃতি হচ্ছে কোর্সটা। আচ্ছা। আমি যখন কোর্স করি এখনও মনে আছে YMCA-র ওখানে কোর্স হতো তখন। তো আমি হচ্ছে একদম মাঝামাঝি একদম আইল সিটে বসেছিলাম। তো এবং খুবই ভালো লেগেছিল এবং ওই সময় তো হচ্ছে সাইকি গেম হতো। তো ওই সময় ওটা আমি আবার সেকেন্ডও হয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম আর কি পুরো কোর্সের ব্যাপারে এবং এরপর দিন তো দিনে 4-5 বার মেডিটেশন। আচ্ছা আচ্ছা, আসলে কোর্সটা আপনার খুব মানে একটা ভালো লাগার স্মৃতি হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তারপরে তো আমি যতটুকু জানি যে আপনি মানে এত বেশি অ্যাক্টিভলি মেডিটেশন চর্চা করলেন বা কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হলেন যে আপনি মানে কোয়ান্টিয়ার, যেটাকে আমরা বলি যে ভলান্টিয়ার, সেভাবেও আপনি সম্পৃক্ত ছিলেন আপনার পুরো স্টুডেন্ট লাইফে। এটা কিভাবে, কোথায় অ্যাক্টিভ ছিলেন? তো আমি যেহেতু মিরপুরে থাকি, মিরপুরে বাসা, তো কোর্স করার পরে মূলত জানতে পারি যে আচ্ছা মিরপুরেও একটা শাখা আছে, মিরপুরে এরকম প্রতিদিন শুক্রবারে প্রোগ্রাম হয়। তো সৌভাগ্যক্রমে আমার মিরপুর ক্যাডেট কোচিংয়ের যেই কোচিং সেন্টারটা, ওইটার পরের রোডেই হচ্ছে মিরপুর শাখার যে এখানে সাদাকান প্রোগ্রাম হয়, যেখানে শুক্রবারের প্রোগ্রাম হতো, ওইটার হতো। কিন্তু চ্যালেঞ্জটা যেটা ছিল, শুক্রবারে হচ্ছে মডেল টেস্ট হতো বা শুক্রবারে ওই সময়টাতে হতো। তো এবং ইউজুয়ালি আমি হচ্ছে সকালে পরীক্ষা দিতে যেতাম এবং সকালে এরপরে চিন্তা করলাম আচ্ছা কিভাবে যেতে পারি, প্রোগ্রামে কিভাবে যাওয়া যায়। তো ওখানে 2টা সেশনে মডেল টেস্ট হতো। তো পরে শিফট করে ফেললাম, পরের মডেল টেস্ট দিতাম আর সকালের হচ্ছে সাদাকান শেষ করে আবার দৌড় দিয়ে হচ্ছে মডেল টেস্টে চলে আসতাম। অর্থাৎ মানে সম্পৃক্ত থাকার আকুতিটা আপনার ভেতরে কাজ করেছে। এরপরে তো করেছি ওখানে। তো আমার কোর্স করার পর থেকেই 2004-এর তো মাঝের দিকে কোর্স করলাম, তো শেষের দিক থেকে আমার একটু তো রেগুলার যাই আসি, তো দেখি যে কিছু মানুষ হচ্ছে ওখানে ভলান্টিয়ারিং করছে বা করছে, তো একটু আগ্রহ সৃষ্টি হলো। তো আম্মুকে বলতে চাইলাম যে কোয়ান্টিয়ার, বলে যে না না কোচিং পড়াশোনা আগে, কাজ করা যাবে, সমস্যা নেই। তো পরে একটু সাহস করেই হচ্ছে যখন ওই ভেন্যু থেকে নতুন ভেন্যুতে একটা
চলে যায়। সাহস করে আমি হচ্ছে ওইখানের মিরপুর সেন্টার, এখন তো সেন্টার মিরপুর, ওই সময় শাখা ছিল, মিরপুর শাখার যে পরিচালক এখন মোমন্টিয়ার, তার কাছে গিয়ে বললাম আমি কোয়ান্টিয়ার হতে চাই। তো তিনি আমাকে ফর্ম ধরিয়ে দিলেন, তো আমি সাইন আপ করে আর কি করে হয়ে গেলাম। তো বাসায় এসে আমি কোয়ান্টিয়ার হয়ে তারপরে আচ্ছা ঠিক আছে, তারপরে তো যখন এই সুযোগ পেয়েছেন সম্পৃক্ত হয়েছেন। তো আপনার মানে আপনি যেহেতু আসলে স্কলারশিপ নিয়ে কানাডায় পিএইচডি করতে গেছেন, তো তার মানে আসলে আপনার স্টুডেন্ট ক্যারিয়ারটা একটা সফল ক্যারিয়ার। আপনি যদি স্কুল কলেজ সম্পর্কে একটু ধারণা দেন, আপনি কি পড়েছেন? আমার স্কুল হচ্ছে বিএফ শাহিন স্কুলে, হচ্ছে বিএফ শাহিন কলেজ বলে, স্কুলিংটা আমার ওখানে প্রায় পুরোটাই একদম ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত আমি বিএফ শাহিন স্কুলে। তো ওখান থেকে তারপরে হচ্ছে আমি কলেজ নটরডেম কলেজে পড়ি। তারপরে ওখান থেকে হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সে এআইইউবিতে স্টার্ট করি। তো আর স্কুলের ক্ষেত্রে আমি বলবো যে আমি যখন স্টার্ট করি স্কুল, আমি খুব যে প্রথম সারির স্টুডেন্ট তা না, একদমই না। প্রমাণ হচ্ছে যে আমাদের স্কুলের রোলিং তো হচ্ছে মেরিট বেসিস আর কি, এক্সামের কত কি। তো আমার ইউজুয়ালি 300 স্টুডেন্টের ভেতরে আমার রোল মোটামুটি বিটুইন 50 to 110 এরকম, 110-এর ভেতরে। এটা হচ্ছে মোটামুটি অধিকাংশ সময়। তো আমি যখন কোর্স করি তখন মনে হয় 111 বা এরকম ছিল। তো এরকম রোল, তো এটা হচ্ছে প্রমাণ যে আমি একদম এই থেকে। আমি যখন কোর্স করি এরপর থেকে বেশ কিছু প্রোগ্রাম, তখন মেধায়ন সাফল্যায়ন বলে প্রোগ্রাম ছিল যে চুপ করে বসে আর কি সাফল্যের মঞ্ছবি করা। তো ওই সময় থেকে একটু করে ইনকর্পোরেট, তারপরে তো স্টুডেন্ট কোর্স শুরু হলো, জিনিসগুলোকে একটু করে জানতে শুরু করলাম যে আসলে কিভাবে শিখতে হয়, শেখারও যে আর্ট আছে এটা হচ্ছে জানা শুরু করি। তারপরে আস্তে আস্তে চিন্তা করলাম যে কিভাবে ভালো করা যায়, ভালো করার আগ্রহ বাড়তে শুরু করলো। তো মূল সাফল্যটা শুরু হয় যখন এসএসসি রেজাল্ট আসে। এসএসসিতে আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পাই, তারপরে হচ্ছে নটরডেমে ভর্তি হই। তো অর্থাৎ মেডিটেশন করার পরে বা এই যে মেধায়ন সাফল্যায়ন, এই সাফল্যের মঞ্ছবি, এই বিষয়গুলোর পরে আসলে আপনার মধ্যে স্টুডিয়াসনেসটা বেড়ে যায়। আচ্ছা, এটা একদম ভিজিবল। আপনি আমার যদি ট্রান্সক্রিপ্টগুলো নেন এবং আমার ওই অ্যাটেন্ডেন্সগুলো দেখেন, একদম ভিজিবল যে কিভাবে এই প্রোগ্রেশনটা হয়েছে। আচ্ছা, সো আমার এর পরবর্তীতে তো জানা এবং জীবনে কিভাবে প্রথম হওয়া যায় সেই জিনিসগুলোও আসলে যতটুকু জানা, একটা বড় অংশ কিন্তু ফাউন্ডেশনটা এখান থেকে এসেছে এই প্রোগ্রামগুলো। আসলে আপনার গ্রুমিংটা দেখেই বোঝা যায়। তো এরপরে আপনি আপনার কম্পিউটার সায়েন্সে আপনার গ্র্যাজুয়েশন হলো, এরপরে আপনি কানাডায় যাওয়ার, পিএইচডি করতে যাওয়ার সিদ্ধান্তটা এবং স্কলারশিপে আপনি এই সিদ্ধান্তটা কেন নিলেন বা সুযোগটা কিভাবে তৈরি হলো? আমি যখন ব্যাচেলর বা মাস্টার্স করি তখনও যে আমি রিসার্চে যাব এই ধরনের ছিল না। আমি কম্পিউটার সায়েন্সে আমি কিছু আমার মন ছবি যেটা ওই দিকে কাজ করব। মাস্টার্সে আমি যখন রিসার্চ করা শুরু করি তখন হচ্ছে আমার রিসার্চ ইন্টারেস্টটা আসলে গ্রো করতে শুরু করে। তখন আসলে আসল রিসার্চের টেস্টটা পাওয়া শুরু করি, সত্যি কথা বলতে। প্লাস আমি যখন এখানে এআইবিতেই মাস্টার্স করি তখন হচ্ছে আমি বাংলাদেশ গভর্নমেন্টেরও একটা বেশ বড় ফেলোশিপ পাই। তো সেটাও একটা
মোটিভেশন হিসাবে কাজ করে যে আচ্ছা কাজ করলে এভাবে ভালো কাজ করার সুযোগ এখানে আছে। ওই সময়ের কাজগুলো আমার করার পরবর্তীতে বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করি, প্রেজেন্ট করি, তখন হচ্ছে আসলে মনে হয় যে আসলে আমি যে কাজটা করছি সেটার একটা খুব ভালো ইম্প্যাক্ট তৈরি করা যায় থ্রু রিসার্চ। আমি তখন হচ্ছে আমি এখানে সফটওয়্যার একটা প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে পরবর্তীতে ওইটার প্লাস আর একটা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হিসাবে ছিলাম। তো প্রাইভেট অর্গানাইজেশনের কাজ করে যেটা মনে হচ্ছিল যে প্রায় 2-2.5 বছর কাজ করার পরে মনে হচ্ছিল যে এটা একটা বাউন্ডারিতে বন্দি, এবং এটার ইম্প্যাক্টটাও হচ্ছে বেশ একটা লিমিটেশনের মধ্যে থাকে। এবং তো আমি যেইভাবে কাজ করতে চাই, আমি যেই ইম্প্যাক্টে কাজ করতে চাই, সেই জিনিসটা আসলে আমার কাছে মনে হচ্ছে আমি যদি রিসার্চ করি সেখানে আরও ভালো করার সুযোগটা থাকবে। সো ওই চিন্তা থেকেই পরবর্তীতে চিন্তা করলাম যে আচ্ছা এইটা তাহলে কিভাবে হতে পারে। তো আমি দুই ডিরেকশনে আসলে চেষ্টা করি। এক হচ্ছে দেশে এবং দেশের বাইরে রিসার্চ। কারণ দেশে তো আমি চিন্তা করি আচ্ছা দেশের রিসার্চ অর্গানাইজেশনগুলো যেগুলো আছে সেইখানে আমি কোথাও কিভাবে সার্ভ করতে পারি, অথবা দেশে ওই রিসার্চ অর্গানাইজেশন ছাড়া রিসার্চ করাটা কিন্তু আবার ডিফিকাল্ট হয়ে পড়ে। স্পেশালি রিসোর্স বা আমি যেই সাইডে কাজ করি ওইভাবে যদি ডেটা সায়েন্সে যেহেতু কাজ করি, ডেটার একটা বিষয় থাকে, ডেটার ভ্যালিডিটির একটা বিষয় থাকে, আর গ্লোবাল প্ল্যাটফর্মের ব্যাপারটাই তো আলাদা আসলে। আর ভার্সেস হচ্ছে আমি ইন্টারন্যাশনালি যদি রিসার্চ করতে পারি, তো ওই চিন্তাধারা থেকে আমি ওই সময় 2017-র দিকে হচ্ছে দুই দিকেই ট্রাই করতে থাকি। এক হচ্ছে আমি এর আগে অন্য কোনো সরকারি জবে আসলে আমি অ্যাপ্লাই কখনো করিনি। আমি ওই সময় একটা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অ্যাড দেখলাম, আচ্ছা এখানে তো রিসার্চ করার ভালো সুযোগ আছে। তো আমি অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ। বাট ওই সেম সময় আবার আমি ওই বছরই হচ্ছে আচ্ছা বাইরেও চেষ্টা করছি। তো ওই সময় যখন আমি ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে আমার সুপারভাইজারের সাথে কমিউনিকেট হচ্ছিল, তো এর মাঝখানে হচ্ছে পরমাণু শক্তি কমিশনেরও জব অফার, তো দুইটা ওটাও হয়ে গেছে। ওইটা আসার সপ্তাহখানেকের মধ্যে এটাও হয়ে গিয়েছে। তো আমি এরপরে হচ্ছে একটাই ছিল যে আচ্ছা কোথায় কিভাবে। তো আমি গেলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে, যখন জয়েনিং ডেট ছিল। তা আমি গিয়ে বললাম যে আমার আসলে বাইরে এরকম হয়ে গিয়েছে, তো আমি যদি জয়েন করি আমি জয়েন করতে পারি, কিন্তু আমাকে 8 মাসের মধ্যে করতে হচ্ছে। তো ওইভাবে হচ্ছে কাজ করে তারপরে এটা 2018 সালের কথা। হ্যাঁ, 2018 সালের কথা। তারপরে হচ্ছে আমি ইতিমধ্যে আপনার ইউনিভার্সিটি অফ ক্যালগারির ইয়েটা হয়ে গেছে। জি, তো ওইখানে কনফার্ম হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি ওখান থেকেই করে আবার ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে চলে গেলেন এবং পিএইচডি শুরু করলাম। আচ্ছা। তো ওই সময় পিএইচডি শুরু করার পরে তো পিএইচডি আমি ওই ডিটারমিনেশন নিয়ে গিয়েছি যে পিএইচডি করব বা আমার পিএইচডি করার ইচ্ছা এবং রিসার্চেই থাকার ইচ্ছা। তো ওই ইচ্ছা থেকেই তো আমরা আবার 2021-এ চলে যাচ্ছি। তো যখন আপনার 21, তারপর তো 22 সালে আপনার বাবা মা বোধহয় গেলেন, আপনার কাছে গেলেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হলো। তো ট্রিটমেন্টটা সম্পর্কে যদিও আমাদের দর্শকরা হয়তো অত টেকনিক্যাল ডিটেলসটা বুঝবে না, বাট আপনি যদি একটু সংক্ষেপে তাদের আপনার তো হচ্ছে লাং ক্যান্সার ডায়াগনোস। আমার হচ্ছে স্টেজ 4 লাং ক্যান্সার
উইচ ইজ দ্য অ্যাডভান্স স্টেজ, অন্য জায়গায় ছড়িয়ে গিয়েছে এরকম। তো আমার মেইন হচ্ছে লাংস প্লাস হচ্ছে মেটাস্টেসিস ছিল হাঁটুতে, পায়ে। তো ইনিশিয়ালি ট্রিটমেন্ট যখন আমার ডিসেম্বরের 28 তারিখ 2021 ডিসেম্বরের 28 তারিখ হচ্ছে আমার ফুল বডি স্ক্যান করা হলো যে কোথায় কোথায় এটা ছড়িয়েছে, এবং সেই অনুযায়ী আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা হবে। তো এটা করার পরে ওখানের যেটা যে ওরা হচ্ছে জেনেটিক টেস্টিংও করে স্পেসিফিক মিউটেশনের জন্য, যে কোথায় মিউটেশন, কোন মিউটেশনটার কারণে এটা হচ্ছে। তো ওটাও করা হলো। প্রথম যে প্যানেল, মানে প্রথম যে স্পেসিফিক জিনগুলো খোঁজা হলো ওইটা আসেনি। তো আমার এরপরে আরেক রাউন্ড করা হলো, তো ওইবারে আসলো। এবং এটা এতটা রেয়ার ক্যান্সার যে লাং ক্যান্সারের মধ্যে এটা হয় হচ্ছে 1 থেকে 1.5% মানুষের। আচ্ছা, লাং ক্যান্সারের মধ্যে, ক্যান্সার তো ক্যান্সার, তো লাং ক্যান্সারের মধ্যে তো পুরো পৃথিবী, মানে আমি গত বছরে হচ্ছে আমার এই মিউটেশনের যাদের লাং ক্যান্সার আছে তাদের একটা কনফারেন্স প্রথমবারের মতো হয়েছে গত বছর আগস্টে। তো আমি ওটাই গিয়েছিলাম। তো ওইখানে হচ্ছে পৃথিবীতে যারা আছে, তো ওখানে একটা যেহেতু কানেকশন আছে, তো ওখানে একটা স্ট্যাটিস্টিক্স দাঁড় করা যে পুরো পৃথিবীতে মোটামুটি 1 থেকে 200 মানুষ হচ্ছে এই ধরনের এই স্পেসিফিক মিউটেশনের লাং ক্যান্সারে এখন আছে। ওটা ডিটেক্ট করা, এবং এটা এরকমও না যে হেরিটেবল বা এখনো, এটা তো থাকতেই পারে যে একটা রিজন, তো আমরা হয়তো রিজন আরও 5, 10, 15, 20 বছর গিয়ে জানতে পারবো যে এটার জন্য এটার এনভায়রনমেন্টাল বা ওইভাবে কোনো লিঙ্কেজ ডিরেক্টলি হয়তো রিসার্চ করলে পাওয়া যাবে, বাট ওইভাবে এখনও এস্টাবলিশ করা যায়নি। এটা হচ্ছে এখনকার বিষয় আমাদের, মানে ওখানে একটা এফোর্টের আমরা যারা, মানে আমি কিছু লাং ক্যান্সার অ্যাক্টিভিজমের সাথে কাজ করার চেষ্টা করছি। যেমন ক্যানাডায় যারা এই ধরনের পেশেন্ট আছেন তাদের একটা প্ল্যাটফর্ম করার ইনিশিয়েটিভের আপনি একজন উদ্যোক্তা। হ্যাঁ, তো ওইটা করতে গিয়ে যেটা দেখছি যে একটা মানে একটা ধারণা থাকে মানুষের মধ্যে যে আচ্ছা লাং ক্যান্সার তাহলে হয়তো এই সিগারেট বা এই ধরনের কোনো কারণে, কিন্তু এটার বাইরে এবং যে কোনো ক্যান্সারের সাথে এরকম এই ধরনের একটা সামাজিকভাবে একটা মানে স্টিগমা আছে। এই স্টিগমাটা ইনফ্যাক্ট আমরা যেহেতু এটা পাবলিক ফান্ডেড হেলথ কেয়ার, তো মূলত নেগোসিয়েশন বলা যায় বা এইগুলো করতে হয় হচ্ছে পলিটিশিয়ানস বা যারা পাবলিকস ইস্যু আছে। তো এই জিনিসগুলো, এই মিসকনসেপশনগুলো তাদের মধ্যেও থাকে, এবং তাদের মধ্যে যখন থাকে তখন কিন্তু জিনিসটা বোঝানো যে কেন তোমরা এদের জন্য এদের কথা চিন্তা করবে। কারণ দেখা যায় যে অনেক সময়ই তারা এইভাবে নেগলেক্টেড হয়ে থাকে, আচ্ছা এইটা তো তার মানে তো এটা এখন তাদেরকে ঠিক হতে বলো, কর্মফল ভোগ করো। হ্যাঁ, তো এই ধরনের এইগুলো থেকে বের হয়ে আসার জন্য একটা প্রয়াস থাকতে হয় বা থাকতে হয়। তো এটাও একটা যে আচ্ছা ওই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করা যে না, এটা একটা বায়োলজিক্যাল থাকতে পারে। হ্যাঁ, আমাদের মানে এটা শুধুমাত্র সব যে পার্সোনাল না, কিছু যে সামাজিক কারণও থাকতে পারে, আমাদের নাই, মানে আমরা জানি না এখনো, কিন্তু থাকতে পারে। তো সেটা কিন্তু দেখতে হবে তোমাদের, সেটার জন্য ইনভেস্টমেন্ট লাগবে। ওটার জন্য যদি রিসার্চ করতে হয় যে আচ্ছা যেহেতু এখনকার সময় হচ্ছে আচ্ছা সবই এভিডেন্স বেস, আমাকে এভিডেন্স তাহলে ওইটা দেখারও প্রয়োজন থাকে। কিন্তু মানে আপনি বলতে চাচ্ছেন যে ক্যান্সার মানেই যে সেটা ব্যক্তির নিজস্ব জীবনাভ্যাসের কারণে বা কোনো একটা দোষের কারণে ব্যাপারটা না, এটার মধ্যে হয়তো সামাজিক এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টও থাকতে পারে, এবং যে কারণে হচ্ছে হয়তো পাবলিক
সাপোর্টটা দরকার, ফান্ডিং সাপোর্টটা দরকার, এই ভয়েস রেজটা করার চেষ্টা করেছেন। তো তখন কি হলো? না, এখনো তো ওই প্রচেষ্টার মধ্যে আছে এবং আসলে এই জায়গা মানে এই পেশেন্ট বা কেয়ার গিভার নিয়ে কাজ করার একটু হচ্ছে যে স্বাভাবিকভাবেই সব আমরা এইখানে যারা আছেন অধিকাংশই হচ্ছে সিনিয়র, তারা অধিকাংশই তো তাদেরকে প্ল্যাটফর্ম, তাদের একটা নিজস্ব বুঝ আছে। হ্যাঁ, মানে তারা মানে তারা আগ্রহী, কিন্তু যেহেতু তারা একটা কন্ডিশনের মধ্যে মানে যেহেতু তাদের একটা অসুস্থতা আছে, তাদেরও অনেক সময় লিমিটেশন, শারীরিক লিমিটেশন থাকে যে আচ্ছা কতটুকু ইনভলভ হতে পারবো বা পারবো না। সো জিনিস ওই জায়গাটার একটা লিমিটেশন আছে। যেমন অনেকেই কাজ করতে আগ্রহী বা থাকে, কিন্তু ওই লিমিটেশনের কারণে দেখা যায় যে পারছে না। যেমন আমার পরিচিত যারা আছেন তাদের মাঝে মাঝে শরীর একটু ওঠানামা করে। মানে আপনি ক্যান্সার রোগীদের কথা বলছেন? হ্যাঁ, কারণ কাজটা মানে এই কাজটা হতে হবে হচ্ছে এই সাইড থেকে সরাসরি, কারণ ওটা হলে তখন তারা আচ্ছা তোমরা দেখো যে এই গ্রুপ অফ পিপলের তোমার কি আছে এটার বিরুদ্ধে, মানে তখন জিনিসটা মোর এটা আসলে আমার মনে হয় যে কিছুটা সময় লাগবে। এবং আপনি তো একটা পাশ্চাত্য সমাজের কথা বলছেন, আমাদের এই দিকেও মানে সাবকন্টিনেন্টাল দেশগুলোতেও কিন্তু এখন ক্যান্সার একটা মানে 3টি মহামারীর একটি বলা যেতে পারে, এবং সবচেয়ে বেশি মানুষ মারা যায় যে 3টি অসংক্রামক ব্যাধিতে, তার একটি হচ্ছে ক্যান্সার। এবং ইদানিং যে একটা আলোচনাটা হচ্ছে গবেষক মহলে যে অনেক ইয়াং এজড মানুষের মধ্যে ক্যান্সারের প্রবণতা দেখা যাচ্ছে, এবং ওই স্টিগমাটা তো আমাদের সমাজেও আছে যে আচ্ছা তার লাং ক্যান্সার হয়েছে, তার মানে তার হয়তো জীবনাভাসে কিছু ছিল, তার হয়তো লিভার ক্যান্সার হয়েছে বা লিভার সিরোসিস হয়েছে, তার কিছু মানে সমস্যা ছিল। তো কিন্তু আসলে তো সবসময় ব্যাপারটা তা না, এরকম নয়। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে আসলে কাজ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে একটা রোগী এবং তার অ্যাটেন্ডেন্ট যে ফ্যামিলি, তারা যে ডিস্ট্রেসটার মধ্যে পড়ে পরবর্তী মাস বা বছর কয়েক, এবং যে ইকোনমিক যে ডিজাস্টারের সম্মুখীনও হয়, এবং সবচেয়ে যেটা যে চিকিৎসা নিয়ে যে একটা, আমি যেটাকে দুর্ভোগই বলবো, দুর্ভোগের মধ্যে তারা পড়েন। এবং কিছু সময় হয়তো সব সময় না হলেও কিছু সময় তাদেরকে নিয়ে এক ধরনের বলা যেতে পারে যে চিকিৎসা রাজনীতির মধ্যেও হয়তো তারা পড়ে যান। ডাক্তার বলে যে আরও চিকিৎসা করেন, আরও ডায়াগনোসিস করেন। একটা সময় তারা দেশে হদ্দ হয়ে তারপরে তারা বিদেশে যেতে চায়, কিন্তু আলটিমেটলি হয়তো এই জায়গাটা তো একটা টাগ অফ ওয়ার চলছে। এমনি অনেক চিকিৎসা বিজ্ঞানীর সাথে আমার পরিচয় আছে যারা আসলে এই মানে ক্যান্সারের এই অ্যাগ্রেসিভ, মানে তারা এই শব্দটাকে বলেন যে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট, এটার বিপক্ষে তারা, কারণ তারা দেখেছেন যে এটাতে আলটিমেটলি কোনো হয় না। বাট আসলে সব চিকিৎসকরা হয়তো এ ব্যাপারে একমত না। আবার রোগীর পরিবারেরও একটা ব্যাপার আছে, তারাও চায় যে শেষ সাধ্য পর্যন্ত তারা চেষ্টা করে যাবে। আপনি যদিও আসলে আপনার পুরো সময়টাই কেটেছে পাশ্চাত্যে, এখনও কাটছে, আপনার কি অবজারভেশন মানে এই যে কথাগুলো বললাম? আমি এটার সাথে ঠিক পুরোটাই একমত, এবং এই জিনিসগুলো আসলে খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে। এবং আপনি তো বললেন যে এখানে টপ 3 কানাডার নাম্বার 1 হচ্ছে ক্যান্সার, এই ধরনের ডেথ। তো আমি এখানে এইভাবে বলবো যে কানাডার যে হেলথ কেয়ার সিস্টেম, সো এইটা এখানে অনেক কিছু করার সুযোগ আছে, এবং পাবলিক ফান্ডেড হওয়ার কারণে কিন্তু এখানে মানে ইউএসের মতো জিনিসটা অতটা আচ্ছা একটা নতুন ড্রাগ এসছে তো দিয়ে দাও, এটা ওখানে একটু স্লোলি মুভ করে, ওখানে বেশ পরে আসে। 1 2 নম্বর জিনিস হচ্ছে যে
এখানে যেরকম সত্য যে কোন ডাক্তারের কাছে গেলে কোনো একটা ডাক্তারের কাছে গেলে এটা হচ্ছে, ইউএসের ক্ষেত্রেও ওটা সত্য, কিন্তু কানাডার ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। কানাডায় হচ্ছে সব কিছু সিস্টেমে ডিটারমিন করা। ওখানে বলা আছে যে এই বয়সের বা এই ধরনের এই পেশেন্টের এই স্টেজের পেশেন্ট হলে ট্রিটমেন্ট কি হবে, এই ট্রিটমেন্ট নেওয়া হয়ে গেলে ওর যদি রিল্যাপস করে তাহলে অপশন কি, না হলে অপশন কি, প্রত্যেকটা জিনিস ডিফাইন, এটা একটা ভালো, এবং এটা মেনে চলতে হবে। এটা মেনে, আচ্ছা, এটা না মেনে চলার সুযোগ নাই কানাডায়। কেউ যদি তার পকেটের পয়সা খরচ করে বিদেশে বা ইউএসএতেই মূলত তারা সবাই যায়, যেতে চায় তারা তো যেতে পারেই। আচ্ছা, আরেকটা অ্যাসপেক্ট আমি আমার এখন মাথায় আসছে বলে ফেলা যায় যে আমাদের যারা ইয়ং এইজের যাদের হচ্ছে তারা, মানে আমি যদি একটা সিনিয়র ক্যান্সার পেশেন্ট আর একটা ইয়ং এজ, চ্যালেঞ্জগুলো একটু ডিফারেন্ট। আচ্ছা, কারণ সিনিয়রদের যখন হচ্ছে তাদের একটা এমনিতে একটা লাইফ এক্সপেক্টেন্সি বিষয় আছে, প্লাস আমি যখন আমি যদি পাশ্চাত্যের কথা বলি, অলমোস্ট মানে যারা অ্যাটলিস্ট মধ্যবিত্ত বা উচ্চ সবারই হচ্ছে দেখা যায় যে হেলথ ইন্স্যুরেন্স একটা কাভারেজ থাকে, এবং এই হেলথ ইন্স্যুরেন্স কাভারেজগুলো কিন্তু ইউজুয়ালি দেয়া হয় তাদের তারা পার্সোনাল লেভেল, মানে যদি কেউ পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স কিনে তাহলে সেটা, এবং এই ট্রিটমেন্টগুলো একটা পার্সেন্টেজ অফ ট্রিটমেন্ট যারা নিচ্ছেন তাদের ওই পেমেন্টগুলো আসছে হচ্ছে ইন্স্যুরেন্সের কাছ থেকে। যারা সিনিয়র আছেন, যাদের অলরেডি ওই ইন্স্যুরেন্সগুলো আছে, সো তাদের জন্য ওই ট্রিটমেন্ট এগুলো খুলে যাচ্ছে অপশনগুলো, কিন্তু আবার যারা নেই তাদের জন্য আবার আপনি যেই চ্যালেঞ্জগুলো এইখানের জন্য বললেন, সেম চ্যালেঞ্জগুলো হচ্ছে ওইখানের জন্য আছে। যে আচ্ছা, এখানে যদিও পাবলিক ফান্ডেড, আবার পাবলিক ফান্ডেডের সুবিধা হচ্ছে এই যে এখন ফর এক্সাম্পল আমি যদি মানে আমি থ্যাঙ্কফুল এবং স্রষ্টার কাছে প্রথমত যে, এবং আমি থ্যাঙ্কফুল হচ্ছে ক্যানাডিয়ানদের কাছ থেকেও, ক্যানাডিয়ানদের কাছেও, কারণ তারা যদি ট্যাক্স না দিত, মানে তাদের ট্যাক্সের টাকাই কিন্তু আমার যে চিকিৎসা বলি আমার এবং এইগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ। সো এবং আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমি যেই ওষুধটা খাই এটার সম্ভবত 2 সপ্তাহ না 1 মাসের সাপ্লাই বা 3 সপ্তাহের সাপ্লাইয়ের দাম হচ্ছে $10,000। $10,000 ক্যানাডিয়ান ডলার, মানে 3 সপ্তাহের সাপ্লাই। হ্যাঁ, সো সেটা আপনি মানে পাবলিক ফান্ডেড। সো এটা কিন্তু একটা আল্লাহর রহমত, মানে আল্লাহর রহমত, এবং মানে এটা তো পার্সোনালি কখনোই সম্ভব না। সো এই জায়গাগুলোতে আসলে আমাদের সোসাইটি হিসাবে আরো অনেক কিছু করার আছে। একদিনে তো হবে না আসলে, সময়ের আর এখনকার যে ট্রিটমেন্ট দেখা যায় মানে একটা সময় পর্যন্ত ছিলই, তো এখন থেকে একটা সময় পর্যন্ত না, 10 বছর আগেও আপনি যদি চিন্তা করেন, আচ্ছা একটা মানুষের ক্যান্সার হয়েছে, বাংলাদেশের কথা বলছি না, আমি বাইরের একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথাই বলছি, যে ক্যান্সার হয়েছে, ওকে, সো এন্ড অফ লাইফ, আচ্ছা কিভাবে শেষ। কিন্তু এখন কিন্তু এই রেজিম ইমিউনোথেরাপি এসেছে কিন্তু লেস দ্যান 10 ইয়ার্স। তারপরে এই যে টিকেআই বলি, এখন কার-টি সেল, এই জিনিস নতুন জিনিসগুলো আসছে। হ্যাঁ, সো কিমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জিক্যাল, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল যেগুলো। সো এগুলোর বিয়ন্ড দোজ অপশন, এই যে নতুন
ইফেক্টিভ যে ট্রিটমেন্ট অপশনগুলো, যেগুলো আসলে এই যে আমি এখন সব কিছু করতে পারছি এবং এটা তো মানে ওটা অস্বীকার করার কোনো সুযোগ না, তাই তো বটেই। আমি এই প্রশ্নটা একটু পরে করতাম অবশ্য, যে আপনি বলছেন যে আপনার মানে 4th স্টেজ অফ লাং ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে। আমরা জানি যে লাং ক্যান্সারের মানে সার্ভাইভাল তো এমনিতেই মানে নাই, সেখানে মানে 2021 সালের পরে আলহামদুলিল্লাহ এটা আসলে আমি এটার জন্য স্রষ্টার কাছে সবসময় শুকরিয়া, যে প্রত্যেকটা দিনের জন্য যে দিনের ভ্যালুটা আসলে বোঝা যায়, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মোমেন্ট যে আমি পাচ্ছি, এটা আমার কাছে মনে হয় আমি এক্সট্রা টাইমে খেলতেছি। তো এবং এইটার রহমত বরকতটা আসলে মানে এইটা অন্য ধরনের, এটা আসলে বলে বোঝানোটা ডিফিকাল্ট যে এটা কি ধরনের। এই যে ট্রিটমেন্ট রেজিমের কথা যেগুলো বলছিলাম, তো এইগুলো ওই জিনিসটাকে সহজ করে দিয়েছে। আবার এখনও কিন্তু বাট জিনিসগুলো এই অপশনগুলো কিন্তু মানুষের নাগালের অনেক বাহিরে এখনো। সো এই জিনিসগুলো আসলে যত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তত আসলে, এবং একটা জিনিস বলছিলেন যে এই যে ক্যান্সারের লাইফ এক্সপেক্টেন্সি, একটা আমি আমার ক্যান্সার হওয়ার পরপরই একটা বই হাতে এসে পড়ে বলা যেতে পারে, আমি জাস্ট বই একটা ঘাটছিলাম, তো একটা বই চোখে পড়ে গেল, হাতে নিলাম। ওটা হচ্ছে When the Breath Becomes Air। আচ্ছা। তো এটা হচ্ছে একজন নিউরোলজিস্ট, হার্ভার্ডের সম্ভবত, তার ক্যান্সার ধরা পড়ে 2013 সালে, লাং ক্যান্সার, স্পেসিফিক মিউটেশন আছে তখনও মানে, এবং 2013 সালে ধরা পড়ার পরে যেহেতু মানে সে তার ওই বইয়ে লিখছিল যে এরকম আমি মেডিকেল ফিল্ডে আছি, তো আমার এরকম মানে তারও ওই ধরনের কাশি এই ধরনের ইস্যু নিয়ে, তখন সে যখন ইয়ারে গেল, তারপরে তার ডায়াগনোসিস হলো সিমিলার সর্টও। তো সে যখন বলছিল যে আমি এখানে এতদিন ধরে প্র্যাকটিস করি, তো আমাকে যখন সে নিউজটা পাচ্ছিল, তাকে যখন বলা হচ্ছিল, সেখানে সে তার অনুভূতিগুলো বলেছেন। এরপরে সে তো প্র্যাকটিস ছেড়ে দিয়েছে, তারপরে 2 বছর পরে 2015 সালে সে হচ্ছে, তো আই থিঙ্ক তার ফ্যামিলি বা তার কাছের মানুষজন ওই বইয়ের লাস্ট পার্টটা হচ্ছে তারা করে এটা বই হিসেবে। আচ্ছা আচ্ছা, মানে 2 বছর তিনি সার্ভাইভ করেছেন। 2 বছর তিনি সার্ভাইভ করেছিলেন। ওই দিকটা থেকে চিন্তা করলে তো অবশ্যই নিজেকে সৌভাগ্যবান মনে হয় যে ওই দিকটার থেকে না, সব দিক থেকেই যে ওখানে তো এই জিনিসগুলো আসলে আমাদের অনেক কিছুই করার আছে, এবং বাংলাদেশে তো এই অ্যাক্সেসিবিলিটিগুলো আরও কম, কারণ মানে এইগুলো হয় কি আসলে ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যারা আছে তারা তো এই ড্রাগগুলো আসছে কিন্তু রিসার্চ ল্যাব থেকে, তো রিসার্চ ল্যাবগুলো যখন থেকে আসছে তখন তারা এটার সত্ত্ব কিনে নিচ্ছে, তারা তখন বিভিন্ন তারপরে বিভিন্ন দেশে এটাকে নেগোশিয়েট করে ওটার প্রাইস নির্ধারণ করছে, ওইভাবে এই প্রসেসটা যায় এই ড্রাগগুলোর। এবং খুব স্পেসিফিক তো ধরা যাক আমার যে সেই $10,000 ট্যাবলেট, তো এইটা হচ্ছে যেটা বললাম যে এটার টার্গেট পপুলেশন কিন্তু অনেক নিশ, লাইক অনেক ছোট। সো তাদের লজিস্টিক রিসার্চ, তারপরে রিসার্চের পেছনেও তো এটার পেছনে এক একটা অর্থ লেগেছে, এবং এক একটা ক্যান্সার ড্রাগ বাজারে আসতে মানে কনজিউমার লেভেলে আসতে কত বিলিয়ন ডলার, একটা $1 বিলিয়ন খরচ করতে হয়, মানে ফ্রম রিসার্চ টু, আমি শুনছি যে 10 থেকে 12 বছর লেগে যেতে পারে এটা, এবং অনেক মানে ফেইলিয়ারের পরে এটা আসে, তো ওই কস্টগুলো তো এটার মধ্যে অ্যাসোসিয়েট হয়ে যায়, তো ওটা
এই মানে এই জিনিসগুলো হচ্ছে রিয়েল প্রবলেম আউট দেয়ার দ্যাট উই অল হ্যাভ টু সলভ। যেটা হচ্ছে আমরা কিভাবে এটা সহজ করতে পারি, এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি এই ট্রিটমেন্ট বলি বা এটার সলিউশনের দিকে। আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে রুট কজ, যে আমরা এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি। তো এইখানে এই প্রিভেন্ট করার ক্ষেত্রে জিনিস মানে যেই অ্যাসপেক্টগুলো আছে সেই জিনিসগুলোর প্রতি এবং এটা কিন্তু ক্যান্সার কখনোই কেউ এটার কজটা হতে পারে জেনেটিক, হতে পারে যে এটা সোর্সটা জেনেটিক, কিন্তু কজ অফ ইট মানে ওই জিনিসটা কারণ যে শুধুমাত্র জেনেটিক অল্টারেশন, মানে জেনেটিক অল্টারেশনটা তো আউট অফ নোয়ার হয়, কিন্তু আমাদের শরীরেও কিন্তু প্রচুর মেকানিজম আছে যেটা ওটাকে সাপ্রেস করে রাখছে। ওটা অনেক ধরনের মেকানিজম হচ্ছে। তো এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরসগুলোর ক্ষেত্রেও আমাদের মনোযোগটা দেয়া, যে আমরা ধরা যাক ক্যানাডার কথা যদি আমি বলি, ক্যানাডার একটা প্রবলেম হচ্ছে দেখা যায় যে অনেক বাসায় রেডন গ্যাস একটা প্রবলেম, যেটা হচ্ছে লিঙ্ক উইথ ক্যান্সার। এটা অনেক কিসের জন্য? গরম রাখার জন্য। রেডন সম্ভবত ওদের মানে ওই গরমের থেকে ওটা আবদ্ধ হয়ে থাকে। ইউজুয়ালি বেসমেন্ট যে ইউনিটগুলো আছে ওখানে বেশি হয়। বাট এখন জেনেছি আমি যেটা, যে ওখানে ওরা ফ্রি রেডন টেস্টিং করতে দিচ্ছে, যে ঘরে যদি, সো দ্যাট এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার হিসাবে যেন টক্সিসিটি ওই জিনিসগুলো। খাবারের তো একটা বিশাল রেজিমেন আছেই, খাবার এটা আবার এই যেটা যেমন আমরা যারা ঢাকায় থাকি, ঢাকার যে এয়ার কোয়ালিটি নিয়ে আমরা যদি বলি, এটা মানে আমরা তো অনেক সময় দেখেছি যে আমরা একটা সিগারেটের চেয়ে আমরা আমাদের ঢাকার এয়ার কোয়ালিটির যে অবস্থা সেটা কোনো অংশে কম হচ্ছে না। ওটা যখন আমরা ইনহেল এক্সেল করছি রেগুলার বেসিসে, প্যাসিভ স্মোকিং সেটাও আছে। সো এই ফ্যাক্টরসগুলো যখন ফ্যাক্টর ইন হয়, যখন পাইল আপ হয়, আর আমি জানি না এটা বৈজ্ঞানিকভাবে কতখানি প্রমাণিত হয়েছে যে মানে মেন্টাল কন্ডিশন, সাইকিক কন্ডিশন, এটাও মানে ক্যান্সার সহ মানে ডিসপোজিশন এই করে দিতে পারে, রিলেটেডনেস আছে, মানে কোরিলেশন আছে। হয়তোবা মানে গবেষণা আরো ভালো বলতে পারবে সামনের সময়ে। হ্যাঁ, এটা ঠিক, মানে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা সেই আপ্তবাক্যের মতোই। এটাতেই হয়তো নজরটা বেশি দেয়া যেতে পারে। আর বাদবাকি যেটা যে সার্কামস্টেন্সিয়াল যে বিষয়গুলো, যেটার উপরে কন্ট্রোল নাই হয়তো বা সাধারণ মানুষের, সেটার জন্য মানে জাস্ট আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আসলে তখন একটা মানে ব্লেসিং বলয়ে থাকতে হবে, এটাই আর কি। তো রাহিত, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। তো আপনি তো আপনার পিএইচডি সম্পূর্ণ করলেন। আমরা জানি যে গত বছর আপনি শুকর আলহামদুলিল্লাহ সফলভাবে এটা সম্পূর্ণ করেছেন, এবং আপনি এখন পোস্ট ডক নিয়োজিত আছেন, এবং মানে সম্ভবত আপনি ক্যান্সার সংশ্লিষ্ট গবেষণাতেই আপনি আছেন এখন। তো আসলে এই যে একটা ফাংশনাল জীবন, একটা শুকর আলহামদুলিল্লাহ সুস্থ জীবন, যদিও আপনাকে প্রতিনিয়ত মানে চেক আপের মধ্যে থাকতে হচ্ছে, যেটা এটা ঠিকই আছে, এটা পার্ট অফ লাইফ। এটাকে আপনি কিভাবে দেখেন আপনার এখনকার এই যে অবস্থানকে? আমার এখন আমার কাছে প্রথমে একটাই ছিল যে পিএইচডি শেষ করতে পারার যে পিএইচডি কাজ, আমি যে কাজটা করেছি ওটাকে গুছিয়ে নিয়ে একটা জায়গায় নেয়া। তারপরে হচ্ছে এখন আলহামদুলিল্লাহ যে এখনকার যে কাজটা, এটা যে অ্যাটলিস্ট শুরু করা, এটা করতে পারছি, এটার জন্য মানে আমার আসলে এখন যেটা মনে হয় যে আমি প্রত্যেকটা জিনিস যে করতে পারছি, এটার আলাদা একটা টেস্ট আছে, যে এটা প্রত্যেকটা করতে পারছি, এবং আল্লাহ এই সুযোগটা দিচ্ছেন প্রতিনিয়ত। তো আমি যখন পিএইচডি শেষের দিকে,
শেষের দিকে তখনও শেষ করে। তো আমাকে এখনকার যে ল্যাবে আছি সেই ল্যাবের যে পিআই, যে সুপারভাইজার, যে হেড, সে আমাকে অ্যাপ্রোচ করে, সে আমাকে অফার করে যে আমি ওখানে জয়েন করতে চাই কিনা ইন্টারেস্টিংলি। তো আমি সব কিছু মিলিয়ে দেখলাম এটাই হয়তো এখানেই হয়তো আল্লাহ না হলে কেন। তো আমার এখন যেটা হয়, আমাদের নতুন একটা ক্যান্সার সেন্টার হয়েছে ক্যালগারিতে, পুরো অ্যালবার্টার সবচেয়ে বড়, খুব বড় একটা ক্যাম্পাস বিল্ডিং, ওখানে বেশ সুন্দর, এবং ক্যানাডার ওয়ান অফ টপ 2 or top 3 ক্যান্সার সেন্টার এটা, কলেবরের দিক থেকে এটা। তো ওই বিল্ডিংয়ে মানে আমার যারা ডাক্তার আছেন তাদের আগে হচ্ছে আমি ওই বিল্ডিংয়ে, কারণ হচ্ছে ওই বিল্ডিংটা গত বছরের অক্টোবরে অফিসিয়ালি পাবলিকলি ওপেন হয়েছে। ওখানে প্রথম শিফট করেছে হচ্ছে রিসার্চ ল্যাবগুলো ওই বিল্ডিংটাতে জুলাইয়ে। তো ওই সময়ই হচ্ছে আমি ওখানে, তো 8 তলায় আমার অফিস, 10 তলায় হচ্ছে আমার ডাক্তার। দেখা যায় যে ক্লিনিক হচ্ছে, ক্লিনিকে যখন যাই বা ডায়াগনোসিস নিচ তলায়, সবকিছু তো সবকিছু একদম এক বিল্ডিং এর ভিতরে, ওটা একটা মজার এক্সপিরিয়েন্স আর কি। তো আমার লাস্টবারে যখন আমার ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল লাস্টবার বা এর আগের বারে, তখন আমি বলছিলাম তো আমি তো এখানেই জয়েন করছি। সে তো আচ্ছা, তাহলে তো এখন আর আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট সেট করতে হবে না, এখন ড্রপ ইন। তো সবকিছু আর আমি পার্সোনালি এক্সাইটেড। আমার যে বিষয় নিয়ে আমি রিসার্চ করছি পোস্ট ডক্টরাল লেভেলে, আমি তো আসলে হার্ডকোর বায়োলজিস্ট না, আমি তো আসলে বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করি না। আমার কাজ হচ্ছে ডেটা সায়েন্স, এআই নিয়ে। তো ওই অ্যাপ্লিকেশন লেভেলে কাজ করাটা, এবং আমার যে এখনকার যে সুপারভাইজার, সে সবসময় আসলে এনকারেজ করেন, আচ্ছা জাস্ট মডেল একটা ডেভেলপ, এখন যেটা হয় যে আচ্ছা যে কোনো একটা মডেল পাবলিশ করে দিলেই হয়, তিনি সবসময় অনুপ্রেরণা দেন যে আচ্ছা এটা ট্রান্সলেশনাল কি অ্যাসপেক্ট আছে, এটা কিভাবে ক্লিনিকে অ্যাপ্লিকেশন লেভেলে এটা কিভাবে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন রিসার্চ করছি, আমরা মানে এখনকার সময় স্পেশালি এখনকার এআই ডেভেলপমেন্ট, পেপার পাবলিশ করাটা মুখ্য বিষয় না, কাজ করে সেই জিনিসগুলো কিভাবে আসলে কাজে লাগছে, ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে হয়। আলহামদুলিল্লাহ, এবং আসলে স্রষ্টার কাছেই শুকরিয়া, এবং আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করছি। এবং আমি বিশ্বাস করি যে এই যে আপনি একটা নিয়মিত কল্যাণের ভেতরে আছেন, কল্যাণ প্রার্থনার ভেতরে আছেন, হাজার হাজার মানুষের দোয়ার মধ্যে আছেন, এবং আপনি নিজেও খুবই একাত্ম। আমি যেহেতু প্রবাস কার্যক্রমের সাথে সম্পৃক্ত, আমি জানি যে প্রবাসীদের জন্যে এমন কোনো প্রোগ্রাম নেই, মানে প্রবাসীদের জন্য যেটা লঞ্চ করা হয়েছে, এবং সেখানে আপনি আপনার জায়গা থেকে আপনার সময়ে আপনি যোগদান করেননি, সেটা কখনো হয়নি। তো এই যে একাত্মতা, একটা একটা সংঘবদ্ধ কল্যাণ শক্তির সাথে যে একাত্মতা, নিঃসন্দেহে আসলে আমরা তো কিছু জিনিস আমরা দেখি, বাকি জিনিস আমরা দেখি না, কিছু জিনিস আমরা বুঝি, বাকিটা আমরা বুঝি না, কিন্তু আমরা তো আসলে থাকি, এই বলয়টার মধ্যে থাকি। তো সম্ভবত সেটারও একটা প্রভাব আসলে আপনার এখানে অবশ্যই আমি বলতে চাই। আমার যখন ডায়াগনোসিস হয়, আমি হসপিটালে ছিলাম একা, ওই 2 সপ্তাহের যে কথা বললাম, কিন্তু আমার ওই 2 সপ্তাহের মধ্যে কখনো একটা মোমেন্টের জন্য একা মনে হয়নি, মানে ফিজিক্যালি একা, কিন্তু আমার কখনো, কারণ আমি কথা বলতে পারছিলাম না ওই সময়, কিন্তু কমিউনিকেট হচ্ছিল। তো ফোন দিলে হয়তো বাসার সবাই কথা বলছেন, আমি শুধু শুনছি। আমাকে বলা হচ্ছিল যে মিরপুর সেন্টারে
দোয়া হচ্ছে এবং ওই দোয়ায় অনেক মানুষ কেঁদে আমার জন্য দোয়া করছেন। আমার কখনো মনে হয়নি যে আমার কাছে মনে হয়েছে যে আমি যে এই যে যতটুকু যা করতে পারছি এটা সবার দোয়া ছাড়া আর কিছু না। এতগুলো মানুষ ভালো মনে নিয়ে সৎ মানে বোঝা যায়, তো ফিল করা যায়। তো ওটা এতগুলো মানুষ যে দোয়া করছে এটা তো আল্লাহ তো শুনছেন। তো এই অনুভূতিটা আমার সবসময়, তো আমার কাছে মনে হয় যে আসলে আমি ফাউন্ডেশন বা ঈশের কাছ থেকে যত কিছু শিখেছি, যত কিছু জেনেছি, যত দোয়া পেয়েছি, তার বিনিময়ে আমি কিছুই দিতে পারিনি। তার বিনিময় কিছু আমি আরও কীভাবে দিতে করার সুযোগ আছে, আমি সেই সুযোগটা খোঁজার চেষ্টা করি। তো এবং ওটা করতে পারলে একটু আচ্ছা কিছুই করতে কিন্তু ওটা করতে পারলে আসলে ভালো লাগে। আসলে তো করার সুযোগ যখন আসবে তখন নিশ্চয়ই করার সুযোগটা গ্রহণ করবেন, সেটার প্রথম সারিতেই থাকবেন, সেটা নিয়ে কোনো নেই। বাট এই যে সঙ্গে থাকাটাও তো একটা বড় একটা ব্যাপার, এবং আমরাও আসলে আপনাকে আমাদের অংশ হিসেবেই সেভাবেই ভাবি, এবং আপনি যে আছেন এটাই আমাদের একটা খুব বড় প্রেরণা আর কি। তো আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, বিশেষ করে যিনি এখনও সুস্থ আছেন, সুস্থতাটাকে ধরে রাখার জন্য কিছু করণীয় করার সুযোগ যার এখনও আছে, এবং আসলে জীবনের প্রত্যেকটি মুহূর্তকে, আমরা তো সবাই চলে যাব একটা সময়, আমাদের বায়োলজিক্যাল শেষ হবে, কিন্তু সেটার আগ পর্যন্ত যে আয়ুষ্কাল, সেই আয়ুষ্কালটাকে যে অনেক ধরনের ভাবে ফ্রুটফুল করার, অর্থপূর্ণ করে তোলার সুযোগটা যে নেওয়া যেতে পারে, এই সচেতনতাটা আমার মনে হয় যে আপনার পারসেপশন থেকে যদি দর্শকরা একটু বোঝার সুযোগ পায়, সেটা তাদের জন্য একটা অনুপ্রেরণার ব্যাপার হবে। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ফাউন্ডেশনের কোয়ান্টাম থেকে তো অনেক বিভিন্ন ধরনের কোন লাইফস্টাইল আসলে আমাদের জন্য পজিটিভ আউটকাম নিয়ে আসবে। অবভিয়াসলি জীবনে চ্যালেঞ্জেস থাকবে, এবং এখানেও কিন্তু একটাই যে আমাদের ফাউন্ডেশন যেটা বলে যে মানুষ প্রথম হেরে যায় কিন্তু তার মনের কাছে। তো এখন এই যে ডেভেলপমেন্টগুলো, এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো, এটা কিন্তু একবারে বলে হবে না যে আচ্ছা ভালো খাবার খেতে হবে, আজকের আমি বললাম, কালকের থেকে আমি ভালো সব ভালো খাবার শুরু করে দিলাম। এটা কিন্তু এভাবে হয় না। আবার ভালো পজিটিভ মেন্টালিটিতে থাকতে হবে। আচ্ছা এটা একটা দুর্যোগ আসলো বা হলো, তারপরের থেকে আমি পজিটিভ, সেটাও কিন্তু হয় না। এটা একটা কন্টিনিউয়াস। তো আমরা যে প্রতিনিয়ত বলি, আমাদের একটা জিনিস হচ্ছে যে এই যে ফাউন্ডেশনের রেগুলার আসার কথা, এই যে ফাউন্ডেশনের জিনিসগুলোকে রেগুলার, এটার কারণ কিন্তু রেগুলার যখন আসছি আমাদের একটা রিমাইন্ড, আচ্ছা এটা করছি তো আমরা কিন্তু মানুষ হিসাবে আমাদের শর্টকামিংসগুলো থাকি। আমরা যে সব বিষয়ে 100 to 100 সব কিছু মেনটেন করতে পারি তা না, একটা কিছু ছুটে যায়। আচ্ছা ফাউন্ডেশনে আমি যখন আসছি, আমি আমার কথা বলি যে আমার একটা জিনিস হচ্ছে না, আচ্ছা একটা পেলাম, তখন হচ্ছে আমার আচ্ছা এটাও ঠিক করা প্রয়োজন। আবার আমি যদি পজিটিভিটির কথা বলি, পজিটিভ থাকার বিষয়ে বলি, তো এই যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আছে, সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলি বা আত্মশুদ্ধির প্রোগ্রাম যেগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে আমি সেটা পাচ্ছি। তো আমার কাছে সব খুব ইম্পর্ট্যান্ট যেটা মনে হয় যে প্রিভেনশনের একটা মূল জিনিস হচ্ছে এই
চেঞ্জটা, এবং এই চেঞ্জটা একদিনে হবে না, এই চেঞ্জটা হচ্ছে কন্টিনিউয়াস ইসের বিষয়। কিন্তু আমি যদি মনে করি যে আচ্ছা মানে এটাকে সিরিয়াসলি নিয়ে জিনিসগুলো করা, আচ্ছা একদিনে হবে না, ঠিক আছে, কিন্তু আমরা স্টার্ট হবে না, একা একাও হবে না। আপনি একা একা খুব বেশি দিন মানে যেটাকে বলা হয় যে পজিটিভিটি বা শুদ্ধতার ভেতরে আপনি থাকতে পারবেন। হ্যাঁ, এটা সবাইকে নিয়েই এই করতে হবে, সংঘবদ্ধ চর্চার ভেতরে থাকতে হবে। তখনই আচ্ছা ও এটা করছে, মানে এই ধরনের কোলাবোরেটিভ ইমপ্রুভমেন্ট যেটা হয়, তখন হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, এই কারণে ইনভলভ থাকাটা ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়। এক সেকেন্ড থিং হচ্ছে আমাদের ফাউন্ডেশন থেকে তো মানে আমরা কি ফলো করব, এখন তো মানে জিনিসের অভাব নেই, এই ডায়েটেরও অভাব নেই, মানে ডায়েটের পজিটিভ লাইফস্টাইলের পরামর্শের কোনো অভাব নেই। তো এই মানে এটা কোনটা নিলে আমার ভালো হবে, এটা কিন্তু একটা ডিটারমিন করা। আমি একটা ডায়েটে গেলাম, মানে ওখানে বলল যে ধরা যাক হাই ফ্যাট, হাই প্রোটিন, এই ধরনের, তো কিন্তু মানে ওইটা আমার জন্য বা আমাদের কালচারের জন্য বা আমাদের ইসের জন্য কতটুকু আলটিমেটলি দীর্ঘমেয়াদে ওটা সাস্টেইনেবল হবে কিনা সেই বিষয়গুলো, মানে অর্থাৎ সবসময় তো পরামর্শক বা গাইড বা গাইডেন্স তো এটা তো সবসময় সহায়তা করে না। এটা তো ডেফিনেটলি আমরা খুবই ব্লেসেড অ্যান্ড প্রিভিলেজড। আমি সবসময় বিশ্বাস করি যে আমরা একটা সংঘবদ্ধ চর্চার ভেতরে আছি এবং প্রতিনিয়ত যেখান থেকে আমাদের পরামর্শ, নির্দেশনা বা বিভিন্ন বিষয়ে গাইডলাইনগুলো দেয়া হয়, সেটা আমরা এবং সংকটকালগুলোতেও আমরা, আপনি তো জানেন যে করোনার সময় আমরা সেই একইভাবে গাইডেন্সগুলো পেয়েছি। তো রাহিত, খুব ভালো লাগলো, আপনি অল্প সময়ের জন্য দেশে এসছেন এবং এবার আপনি 5 বছর পরে দেশে এসছেন বলছিলেন। তো পরিবারের সাথে বা অন্যান্য ব্যস্ততায় সময় কাটাচ্ছেন, তার মাঝেও যে আপনি আমাদের জন্য সময়টুকু দিলেন, সেটার জন্য আপনার কাছে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা। এবং দর্শক, আপনাদের কাছেও আন্তরিক কৃতজ্ঞতা যে আজকের এই আলাপচারিতাটি আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখলেন, শুনলেন। এবং আমার মনে হয় যে এখান থেকে আমাদের প্রত্যেকেই আমরা নিজেদের জন্য কোনো না কোনো ইনসাইট নিতে পারি বা অনুপ্রেরণা নিতে পারি যে আসলে জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর সুযোগ আমাদের নিতে হবে, এবং সময় কিন্তু দ্রুত চলে যাচ্ছে। তো পরম করুণাময় আপনাদেরকে সেই সামর্থ্য দিন বা সেই উপলব্ধি গ্রহণের ক্ষমতা দিন, সেই প্রার্থনাই করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।